আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্রেন স্ট্রোকের চিকিৎসা কিভাবে করা হয়? দর্শক, এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম ব্রেন স্ট্রোক কি, ব্রেন স্ট্রোক কি কি ধরনের হতে পারে, কারা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হবার ঝুঁকিতে রয়েছে এবং ব্রেন স্ট্রোকের কি কি লক্ষণ রয়েছে বা কি কি সমস্যা বা প্রবলেমস নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে। তার ধারাবাহিকতা হিসাবে আজকের পর্বে আমরা আলোচনা করব ব্রেন স্ট্রোকের পেশেন্টদের কিভাবে চিকিৎসা করা হয়, অর্থাৎ ব্রেন স্ট্রোকের চিকিৎসা পদ্ধতি কি রকম হতে পারে, কিভাবে আমরা ব্রেন স্ট্রোক পেশেন্টদের চিকিৎসা দিয়ে থাকি। স্ট্রোকের যে লক্ষণগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, সেসব লক্ষণ নিয়ে যখন কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, তখন আমরা প্রথমেই পেশেন্টকে হসপিটালে ভর্তি হবার জন্য অ্যাডভাইস করি এবং তারপর ধীরে ধীরে আমরা স্টেপ বাই স্টেপ স্ট্রোকের পেশেন্টদের চিকিৎসা দিয়ে থাকি। এরপর পেশেন্ট যদি হালকা পর্যায়ের স্ট্রোক করে, অর্থাৎ পেশেন্ট যদি মোটামুটি অ্যাক্টিভ থাকে, কথা বলতে পারে বা মুখে খাবার খাওয়ার যোগ্য হয়, তাহলে আমরা পেশেন্টকে বলে দিই বা পেশেন্টের গার্ডিয়ান বা লোকজনকে বলে দিই যে পেশেন্টকে স্বাভাবিকভাবে নরম খাবার খাওয়াবেন। কিন্তু পেশেন্ট যদি মেসিভ ধরনের স্ট্রোক করে বা বড় ধরনের স্ট্রোক করে ফেলে এবং মুখে খাবার খাওয়ার যোগ্য না থাকে পেশেন্টের, তাহলে আমরা পেশেন্টকে এনজি টিউব ফিডিং বা নাকে নল দিয়ে খাবার খাওয়ার ব্যবস্থা করে দিই। প্রতি 2 ঘন্টা পর পর সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত বা 12টা পর্যন্ত টোটাল 10 বার পেশেন্টকে 200 ml করে খাবার খাওয়াতে হবে। এবং সেই সাথে পেশেন্ট যদি পেশাব পায়খানা করার বুধ হারিয়ে ফেলে বা পেশাব করার কথা বলতে না পারে, তাহলে আমরা পেশেন্টকে পেশাবের রাস্তায় একটি নল দিয়ে দিই। এই নলের মাধ্যমে আমরা পেশেন্টের ইনপুট আউটপুট চার্ট মেনটেন করতে পারি। পেশেন্ট যে পরিমাণ খাচ্ছে সেই পরিমাণ ইউরিনেশন বা প্রস্রাব হচ্ছে কিনা। কিন্তু যদি পেশেন্ট হালকা পর্যায়ের স্ট্রোক করে বা পেশেন্টের এই পেশাব পায়খানা করার বুধ নষ্ট না হয়, তাহলে আমরা এই নলটি দেই না বা ক্যাথেটার করার তেমন একটা প্রয়োজন পড়ে না। এবার আসি স্ট্রোকের মূল চিকিৎসায়। পেশেন্ট যদি ইসকেমিক স্ট্রোক করে, অর্থাৎ ব্রেনের রক্তনালী বন্ধ হয়ে গিয়ে যে প্রকারের স্ট্রোক, পেশেন্ট যদি সেই প্রকারের স্ট্রোক করে, তাহলে আমরা পেশেন্টকে স্পেসিফিক চিকিৎসা হিসাবে পেশেন্টকে আমরা ট্যাবলেট অ্যাসপিরিন এবং ক্লোপ্রিডোগ্রিল এটা দিয়ে আমরা চিকিৎসা স্টার্ট করি। কিন্তু পেশেন্ট যদি হেমোরেজিক স্ট্রোক করে বা ব্রেনের রক্তনালী ছিঁড়ে গিয়ে যে প্রকারের স্ট্রোক হয় সে প্রকারের স্ট্রোক করে, তাহলে আমরা পেশেন্টকে স্পেসিফিক চিকিৎসা হিসাবে ট্যাবলেট নিমোডিপিন বা এই জাতীয় ওষুধ দিয়ে আমরা পেশেন্টের চিকিৎসা স্টার্ট করি। এর সাথে সাথে পেশেন্টের যেন কোনো ধরনের ইনফেকশন না হয়, তার জন্য আমরা পেশেন্টকে ব্রড স্পেকট্রাম কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি বা পেশেন্টকে আমরা অ্যাডভাইস করি। যেমন তার মধ্যে হচ্ছে ইনজেকশন সেফট্রিয়েক্সন, ইনজেকশন মেরোপেনাম ইত্যাদি ইত্যাদি। এবার আসি স্ট্রোকের কারণ ভিত্তিক চিকিৎসা। পেশেন্ট কোন কারণে স্ট্রোক করেছে, যে কারণে স্ট্রোক করেছে সেই কারণের চিকিৎসা করতে হবে। যেমন নাম্বার 1, পেশেন্টের যদি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ থাকে, তাহলে আমরা পেশেন্টকে ব্লাড প্রেশার কতটুকু আছে তার উপর ভিত্তি করে আমরা পেশেন্টকে বিভিন্ন ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ বা মেডিসিন এড করে দিই। এক্ষেত্রে পেশেন্টকে কোন ধরনের প্রেশার ওষুধ দেওয়া হবে সেটা নির্ভর করে পেশেন্টের ব্লাড প্রেশার বর্তমানে কত আছে এবং পেশেন্টের শারীরিক অবস্থা কেমন, তার উপর ভিত্তি করে আমরা পেশেন্টকে বিভিন্ন ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ বা ব্লাড প্রেশার লোয়ারিং এজেন্ট আমরা পেশেন্টকে দিয়ে থাকি। নাম্বার 2, পেশেন্ট যদি ডায়াবেটিক হয়, অর্থাৎ পেশেন্টের যদি ডায়াবেটিক থাকে, তাহলে আমরা ডায়াবেটিসের ওষুধ এড করে দিই। এই ক্ষেত্রে পেশেন্টকে কোন ধরনের ডায়াবেটিসের ওষুধ এড করা হবে সেটাও নির্ভর করে পেশেন্টের বর্তমান ব্লাড সুগার কত আছে। কোন কোন পেশেন্টকে আমরা ডায়াবেটিকের ওষুধ হিসাবে শুধুমাত্র ট্যাবলেট এড করি, আবার কোন কোন পেশেন্টকে শুধুমাত্র ইনসুলিন এড করি, আবার কোন কোন পেশেন্টকে আমরা ট্যাবলেট এবং ইনসুলিন পাশাপাশি দুটি এড করে দিই। সেটা ভিত্তি করে পেশেন্টের ব্লাড সুগার বা রক্তের সুগারের মাত্রা কতটুকু আছে তার উপর। নাম্বার 3, পেশেন্টের রক্তের চর্বি যদি অতিরিক্ত থাকে বা লিপিড প্রোফাইলে যদি কোনো ধরনের অ্যাবনরমালিটিস থাকে, তাহলে আমরা লিপিড লোয়ারিং এজেন্ট হিসাবে বিভিন্ন ধরনের ড্রাগ বা মেডিসিন পেশেন্টকে আমরা এড করি। যেমন তার মধ্যে হচ্ছে ট্যাবলেট অ্যাটোরোবাস্টেটিন, ট্যাবলেট রোসুবাস্টেটিন ইত্যাদি জাতীয় ওষুধ। নাম্বার 4, পেশেন্টের যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, অর্থাৎ পেশেন্টের শরীরে লবণের যদি কোনো ঘাটতি থাকে বা বেশি থাকে, তাহলে আমরা সে অনুযায়ী পেশেন্টকে আমরা চিকিৎসা দিয়ে থাকি।
যেমন সোডিয়াম যদি কম থাকে তাহলে আমরা পেশেন্টকে 3% সোডিয়াম ক্লোরাইড বা নর্মাল স্যালাইন বা সোডিয়াম ক্লোরাইড ট্যাবলেট এড করে দিই। সেটা নির্ভর করবে রক্তে লবণের মাত্রা কতটুকু আছে তার উপরে। নাম্বার 5, এসব চিকিৎসার পাশাপাশি পেশেন্টের অঙ্গ প্রত্যঙ্গগুলো অ্যাক্টিভ রাখার জন্য, পেশেন্টের প্যারালাইজড অবস্থা তাড়াতাড়ি যেন সক্রিয় হয় তার জন্য আমরা পেশেন্টকে ফিজিওথেরাপির ব্যবস্থা করি। এই ফিজিওথেরাপির ফলে পেশেন্টের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে, পেশেন্টের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধীরে ধীরে অসারতা কাটিয়ে উঠবে এবং পেশেন্ট কিছুটা হলেও তাড়াতাড়ি ইমপ্রুভ হবে। এবার আসি ব্রেইন স্ট্রোকের পেশেন্টদের সিমটোমেটিক ট্রিটমেন্ট বা লক্ষণ ভিত্তিক চিকিৎসা কি কি হতে পারে। স্ট্রোকের পেশেন্টদের স্ট্রোক করার পর বিভিন্ন ধরনের লক্ষণ বা সিমটমস দেখা দিতে পারে। যেমন স্ট্রোকের পেশেন্টের যদি জ্বর হয় তাহলে আমরা জ্বরের জন্য প্যারাসিটামল ট্যাবলেট বা সাপোজিটরি বা ইনজেকশন দিই। পেশেন্টের যদি বমি হয় বা বমি বমি ভাব হয় বা বমির টেন্ডেন্সি হয় তাহলে আমরা এই ক্ষেত্রে পেশেন্টকে ডমপেরিডন, অনডেনসেট্রন বা পেলোনোসেট্রন এই জাতীয় ওষুধ ইউজ করে থাকি। পেশেন্টের যদি কনভালশন হয় বা খিঁচুনি হয় তাহলে আমরা অ্যান্টি কনভালসেন্ট বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করে থাকি। এবং স্ট্রোকের পেশেন্টরা যদি খুব বেশি রেস্টলেসনেস হয় বা অস্থিরতা ফিল করে তাহলে আমরা এই ক্ষেত্রে পেশেন্টকে কিউটিয়াপিন নামক এক ধরনের মেডিসিন ইউজ করতে পারি বা ইউজ করে থাকি। এবং পেশেন্টের যদি ঘুম কম হয় বা ঘুম না হয় তাহলে আমরা পেশেন্টকে ক্লোনাজিপাম, ব্রোমাজিপাম বা ডায়াজিপাম ইত্যাদি জাতীয় ওষুধ পেশেন্টকে আমরা অ্যাডভাইস করি বা সাজেস্ট করি। স্ট্রোকের পেশেন্টদের যদি পূর্ব থেকেই কিডনিতে কোনো সমস্যা থাকে বা প্রবলেমস থাকে এবং স্ট্রোক করার ফলে সেই প্রবলেম যদি আরো বেড়ে যায় তাহলে আমরা এই ক্ষেত্রে পেশেন্টকে কোন একজন নেফ্রোলজিস্ট বা কিডনি স্পেশালিস্ট চিকিৎসক দেখানোর জন্য অ্যাডভাইস করি। এবং স্ট্রোকের পেশেন্টদের যদি হার্টে কোনো ধরনের সমস্যা থাকে বা অসুখ বিসুখ থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে স্ট্রোকের পেশেন্টদেরকে কোন একজন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলি। দর্শক, এতক্ষণ যে মেডিসিন বা ওষুধের কথা আমরা বললাম, যে ওষুধগুলো আমরা স্ট্রোকের পেশেন্টদেরকে দিই, এসব ওষুধ খাবার ফলে বা এসব ওষুধ শরীরে যাবার ফলে স্ট্রোকের পেশেন্টদের কিছুটা অ্যাসিডিটি বা গ্যাস তৈরি হতে পারে। তার জন্য আমরা পেশেন্টকে কোন এক ধরনের অ্যান্টি আলসারের ওষুধ অ্যাডভাইস করে থাকি বা এড করে দেয়। যেমন তার মধ্যে আছে ইসমিপ্রাজল, ওমিপ্রাজল ইত্যাদি ইত্যাদি। এবং এর সাথে সাথে স্ট্রোক করা পেশেন্টের শারীরিক অবস্থা ইমপ্রুভ হচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে এটা মনিটর করার জন্য আমরা পেশেন্টের বিভিন্ন ধরনের ভাইটাল সাইন আমরা মনিটর করে থাকি। যেমন তার মধ্যে হচ্ছে পেশেন্টের ব্লাড প্রেশার মনিটর, প্রতিদিন 3 বেলা করে পেশেন্টের ব্লাড প্রেশার আমরা দেখে থাকি। পেশেন্টের আরবিএস বা রক্তের সুগারের মাত্রা কেমন আছে, সেটা নিয়ন্ত্রণে আছে নাকি অতিরিক্ত বেড়ে যাচ্ছে, তার জন্য আমরা নিয়মিত ডায়াবেটিস চেক করে থাকি। যেমন খালি পেটে, ভরা পেটে, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে বা রাতে খাবার 2 ঘন্টা পরে। এবং পেশেন্টের টেম্পারেচার মনিটর করে থাকি, পেশেন্টের টেম্পারেচার নর্মাল আছে নাকি অতিরিক্ত বেড়ে গেছে ইত্যাদি ইত্যাদি। এই ফলোআপের মাধ্যমে আমরা বুঝতে পারি স্ট্রোক করা পেশেন্টের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে নাকি অবনতির দিকে যাচ্ছে। মূলত এভাবেই স্ট্রোকের পেশেন্টদের চিকিৎসা করা হয়। দর্শক, আমার খালু যান, আমার খুবই প্রিয় একজন খালু, আমার বড় খালার হাজবেন্ড, তিনি গতকাল ব্রেন স্ট্রোক করেছেন এবং হেমোরেজিক স্ট্রোক করেছেন। মূলত এই জন্যই আমার আজকের ভিডিওটি করা। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।